না কিছু না। রেকর্ড লাগবে না আমার। না করি আমরা কাজে লাগে। আচ্ছা এখানে আমি প্রথম থেকে তাহলে আবার বলি, তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমাকে বুঝতে হবে ডিফারেন্সিয়েশনের ঠিক অপোজিটটা। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে হচ্ছে কোনো জিনিসকে ডিভাইড করি, আর ইন্টিগ্রেটেড সেই অনেকগুলো ছোট ছোট জিনিসকে আমি যোগ করব। আর আমাদের ডিফারেন্সিয়েশন করার সময় যেমন আমাদের একটা ভেরিয়েবল থাকে, যেমন এক্স এর রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েট করতেছি। আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আমরা এই এক্স টু দি পাওয়ার এন, ধরো ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমার ডিএক্স এই এক্স যেটা সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ভেরিয়েবল। সো প্রথম ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই জিনিসটা হয়, যে জিনিসটা আমরা বইয়ে দেখতেছি 342 পেজে। এখন আমাদের সেকেন্ড ফর্মুলাটা কি, সেকেন্ড ফর্মুলা হচ্ছে এইটা, অর্থাৎ শুধু ডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স প্লাস সি হয়। তাহলে আমরা এটাকে কিভাবে পাচ্ছি, জিনিসটা হচ্ছে যে আমরা নর্মালি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, এখানে আমরা ইমাজিন করতে পারি যেখানে ওয়ান আছে, তো ওয়ান কে আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স। আচ্ছা, এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই ফর্মুলা অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় জিরো বসাবো, জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি, তার মানে এক্স প্লাস সি। তার মানে যদি কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, এক্স প্লাস সি। কনস্ট্যান্ট মানে কিন্তু এখানে কি, মানে এখানে কনস্ট্যান্ট না অ্যাকচুয়ালি, ভুল বললাম, এখানে ওয়ান, মানে ওয়ান বলতে কি এখানে আসলে জাস্ট মানে মনে মনে আমি চিন্তা করতেছি ওয়ান আছে, ঠিক আছে। ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এক্স প্লাস সি, এটা হবে। আর প্লাস সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা ইন্টিগ্রেশনে মানে যে জিনিসটাকে ইন্টিগ্রেট করি না কেন সেখানে একটা প্লাস সি অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে। প্লাস সি আমরা দিব মানে হচ্ছে আমরা এটা দিয়ে বুঝাচ্ছি যে ওই অঙ্কের অ্যান্সারে আমাদের প্লাস সি মানে অন্য কিছু কনস্ট্যান্টও অ্যান্সারে আছে, ঠিক আছে। তো এগুলো আমাকে বের করতে হইতে পারে যখন ইন্টিগ্রেশনে, মানে আমরা ডিফারেন্সিয়েশনে কিন্তু কোনো লিমিট করি নাই, তাই না, ইন্টিগ্রেশনে একটা লিমিট একটা জিনিস আছে। তো ওই লিমিট জিনিসটা আমরা যখন করবো তখন আমরা বুঝবো যে কিভাবে কনস্ট্যান্ট বের হয় বা কনস্ট্যান্টের ভ্যালু কিভাবে বের করা যায়, তখন আমি বুঝতে পারবো। বাট আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো কিছুকে ইন্টিগ্রেশন করতে গেলে তখন একটা প্লাস সি অবশ্যই আসবে, মানে প্লাস সি কনস্ট্যান্ট লিখতে হবে অ্যান্সারে, আদারওয়াইজ মার্কস কাটবে। ভুল হবে না, মানে জিরো দিবে না, বাট নাম্বার কাটবে। এরপর আমরা বাকি ফর্মুলা গুলার দিকে একটু তাকাই। ওয়ান বাই এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এটা হবে লন এক্স প্লাস সি। দেখা একটা জিনিস, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স হয়, তাই না। ঠিক অপোজিট চিন্তা করো, ভাইস ভার্সা, মানে কি ওয়ান বাই এক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে লন এক্স হবে, ঠিক না। কারণ হুম। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই, তাহলে যদি ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে লন এক্স হবে। কিন্তু ইন্টিগ্রেশন করার পরে কি আমি যেটা বললাম, একটা প্লাস সি দিতে হবে, এটাই। ডিফারেন্সিয়েট করার সময় কোনো কনস্ট্যান্ট দেওয়া লাগতো না, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় একটা প্লাস সি দেওয়া লাগে। আচ্ছা, এই রিজনটা অ্যাকচুয়ালি বোঝা যায় যে প্লাস সিটা কেন দেওয়া লাগবে। ধরো আমি যদি, আচ্ছা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে অ্যান্সার, ওয়ান বাই এক্স হবে। কারণ আমি তো জানি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে জিরো হবে, তাই না। আর এটার অ্যান্সারও ওয়ান বাই এক্স হবে। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারবা।
ডিফারেন্সটা হচ্ছে যে উপরের মানে প্রথমটাতে একটা কনস্ট্যান্টকেও আমি ডিফারেন্সিয়েট করছি, তাই না? আর নিচে আমি কিন্তু লন এক্স এর সাথে কোনো কনস্ট্যান্ট ছিল না, বাট দুইটার অ্যান্সারই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাই এমন যে দুইটার অ্যান্সারই সেম আসতেছে, ঠিক আছে? হুম। তার মানে এটা এটা অ্যাকচুয়ালি মানে এই জন্যই আমরা প্লাস সি দিতেছি। এখন যখন তুমি ওয়ান এক্স কে ইন্টিগ্রেট করবা, ঠিক আছে, তাহলে মানে দেখো লন এক্স প্লাস সি কে ডিফারেন্সিয়েট করলেও ওয়ান বাই এক্স আছে, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলেও ওয়ান বাই এক্স আসতেছে, ঠিক আছে? এখন উল্টাটা করো, ওয়ান ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি আসবে? লন এক্স আসবে না লন এক্স প্লাস সি আসবে? লন এক্স প্লাস দুইটার সি। মধ্যে হ্যাঁ দেখো, দুইটাই আসতে পারে, লন এক্সও হইতে পারে, আসলে লন এক্স প্লাস সি দুইটাই তো হইতে পারে, কারণ এই দুইটাই তো থিওরেটিক্যালি কারেক্ট, রাইট? তো লন এক্স প্লাস সি যদি আমি লিখি তাহলে আমার জিনিসটা সেফ থাকে আর কি। এই কনস্ট্যান্টের ভ্যালুটা যদি জিরো হয় তাহলে শুধু লন এক্স হবে, আর এই কনস্ট্যান্টের ভ্যালুটা অন্য যে কোনো কিছু হইলে অন্য যে কোনো কিছু হবে আর কি। এই জন্যই আমরা প্লাস সি দেই। তার মানে কি, যখন কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করি, যেহেতু কনস্ট্যান্টটা চলে যায়, এই জন্য উল্টা ভাবে আমি যখন ইন্টিগ্রেট করতে যাব, ঠিক আছে, তখন ওই কনস্ট্যান্টটাকে আমাকে লিখতে হয় আর কি। আচ্ছা, এটা না বুঝলেও কোনো সমস্যা নেই, তুমি যে এতটুকু মনে রাখো যে আমার এখানে একটা ডিফারেন্সিয়েট করার সময় কোনো প্লাস সি ছুটে যেতে পারে, এই জন্য আমরা ইন্টিগ্রেট করার সময় প্লাস সি লিখি আর কি, সহজ কথা। এখন এই সি এর ভ্যালুটা নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নাই, আমরা এটা অঙ্ক করলেই বুঝতে পারবো। আমরা প্রত্যেকটা অঙ্কে শুধু প্লাস সি লিখে দিই, আর কিছু করি না। এইভাবে প্রত্যেকটা মানে ফর্মুলাই ঠিক অপোজিট হবে, মানে যে ফর্মুলাটা আমরা শিখছি ঠিক এর অপোজিট হবে। অপোজিট বলতে আমি ধরো ই টু দি পাওয়ার এক্স এটাকে ইন্টিগ্রেট করতেছি, আর আমরা কিন্তু জানি ই টু দি পাওয়ার এক্স মানে ইন্টিগ্রেট করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আসবে। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স আসবে, ঠিক আছে? তারপরে ধরো সাইন এক্স এর কথা চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে চিন্তা করতে হবে কি আমি কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসে, তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসে বলো তো? কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি সাইন এক্স আসে? না, না, মাইনাস মাইনাস কজ এন এক্স কে এক্স। ডিফারেন্সিয়েট, মাইনাস টেন এক্স মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে। তাহলে আমাকে কাকে মানে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে ওইটা চিন্তা করতে হবে মনে করে। তাহলে তোমার ফর্মুলা হয়ে যাবে। তার মানে মাইনাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসে যদি ডিফারেন্সিয়েট করি, আর সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স আসবে। এটা তো সহজ, কাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে? সাইন এক্স কে, একদম সহজ। আচ্ছা, এগুলা কি ফর্মুলা? হ্যাঁ, এই যে 342 পেজে সবগুলোই দেওয়া আছে ফর্মুলা। আমি তোমাকে বুঝাচ্ছি যে ধরো ডিফারেন্সিয়েশন আমরা যেগুলো শিখছি, হ্যাঁ, ইন্টিগ্রেশনে ওইগুলাই কি হয়ে যাচ্ছে, মানে অপোজিট হয়ে যাচ্ছে, মানে একটা একটা ভাইস ভার্সা। এখন তুমি মানে কি করবা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলোর থেকে ইন্টিগ্রেশনের গুলোর সাথে রিলেট করবা, তাহলে তোমার জন্য আমার মনে হয় মনে রাখতে ইজিয়ার হবে। যেমন দেখো সেক স্কোয়ার এক্স, এটাকে আমি ইন্টিগ্রেট করব। এখন তুমি চিন্তা করো যে সেক স্কোয়ার এক্স কখন আসে, মানে কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স আসে? 10x কে। তাহলে অ্যান্সার হবে 10x প্লাস সি। দ্যাটস ইট। এইভাবে চিন্তা করলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে মোটামুটি সবগুলো আছে। আহ, আচ্ছা, দুই একটা জিনিস আছে এখানে যেটা আমাদেরকে আরো বুঝতে হবে নতুন করে, এগুলা খাতায় তুলো। হুম, তুলছি। আচ্ছা, আগে ডিফারেন্সিয়েশন একটা জিনিস করি। যদি এরকম থাকে, এটা থাকলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলতো? এম হুম। কস, সরি, কস কেন লিখতেছি, এম মাইনাস সাইন, আচ্ছা আমি কনফিউশনে না যাই, আমি সাইনকে করি, সাইন এম এক্স, এটাকে করলে কত হয়? এম কস এম এক্স, এটা হয়। এবং এটা কিভাবে আসলো?
সাইন এমএক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এমএক্স হয়, এন্ড দেন আমি আবার ডিফারেন্সিয়েট করছি কাকে, এমএক্স কে, তাই না? এমএক্স কে ডিফারেন্সিয়েট করার পরে এম আসছে, ঠিক আছে? এখন আহ, জিনিসটা কিরকম দাঁড়াইলো তাহলে, আমি যদি মানে এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে, হ্যাঁ, সেটা কি করলো, সামনে চলে আসলো। এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কে আছে, এম আছে। এক্স এর সাথে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে তখন ওটা আমরা সামনে চলে আসে, এটা আমরা দেখি, রাইট? যেমন এটার ক্ষেত্রেও চিন্তা করো, শুধু যদি আমি এম এক্স কে করতাম, ঠিক আছে, আচ্ছা শুধু এম এক্স কে করলে তো শুধু এম আসতো। আহ, আচ্ছা নর্মালি চিন্তা করি, মানে ধরো থ্রি এক্স স্কোয়ারের কথা চিন্তা করো। থ্রি এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা যখন কোন একটা মানে কোএফিসিয়েন্ট থাকে থ্রি, হ্যাঁ, এই থ্রিটাকে কিন্তু আমরা কি করি, গুণ করি, তারপরে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করে যেটা পাই, ঠিক আছে? তার মানে এই কোএফিসিয়েন্টটা সবসময় কি করে, ডিফারেন্সিয়েশনের সময় মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, হুম। ঠিক আছে? ইন্টিগ্রেশনের সময় ঠিক উল্টাটা হবে, মানে যে ডিভাইড হবে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা আছে সেটা ডিভাইড আকারে চলে যাবে, দ্যাট মিন্স এটা হবে অবভিয়াসলি মাইনাস কস, তাই না? মাইনাস কস এম এক্স, কারণ মাইনাস কস এম এক্স কে করলে প্লাস সাইন এম এক্স আসবে, ডিফারেন্সিয়েট করলে। উল্টা উল্টা ভাবে চিন্তা করো, এখন আমার এক্স এর সাথে এখন যে কোএফিসিয়েন্টটা আছে সেটা কি, এম। তাহলে এখন কি করব, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই এমটা ডিভাইড হয়ে যাবে। তার মানে ডিফারেন্সটা বুঝাই যায়, ডিফারেন্সটা হচ্ছে যে যেটা মানে যেই মানে এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করার সময় মাল্টিপ্লাইড অবস্থায় আসে অ্যান্সারে, আর এইখানে ইন্টিগ্রেশন করার সময় ডিভাইড করে দিবা এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে তাকে। ধরো ই টু দি পাওয়ার এম এক্স এর কথা চিন্তা করো, ই টু দি পাওয়ার এম এক্স এর ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু এক্স এর কোএফিসিয়েন্ট এম, তাহলে কি হবে, 1/m ই টু দি পাওয়ার এম এক্স। ই টু দি পাওয়ার এম এক্স তো আসবেই, আর এক্স এর সাথে কোএফিসিয়েন্ট যে সে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এই জিনিসগুলা পড়লে হয়ে যাবে। আর এখানে যেগুলা একদম অপোজিট ফর্মুলা ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশনের সাথে, সেগুলো আমাদের এমনিই মুখস্থ হয়ে যাবে, ওগুলো আসলে মুখস্থ করার কিছু নেই। কিন্তু এই যে কনস্ট্যান্ট গুলা, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যেটা থাকবে x এর সাথে, ওইটা ডিভাইড হয়ে যাবে, এই জিনিসটা ভুল হওয়ার পসিবিলিটি আমাদের বেশি থাকে, এই জন্য ওই জিনিসটা আমাকে ভালো করে চিন্তা করতে হবে। আর হুম। সবসময় ইন্টিগ্রেশনের সাথে কনস্ট্যান্ট দিতে হয় প্লাস সি, ওই জিনিসটা সবাই ভুল করে। আচ্ছা তাহলে আমরা এখন অঙ্ক শুরু করি, মেইন অঙ্ক। এটা তোলা হয়েছে? হ্যাঁ, হয়েছে। ওকে, আমরা এক্সাম্পল গুলো থেকে শুরু করি, যেগুলো সহজ একদম সেগুলো পড়বো। আমাদের এই ইন্টিগ্রেশনের বেসিকটা ক্লিয়ার হওয়াটা বেশি জরুরি, আদারওয়াইজ প্রবলেম। 5x⁷ dx। প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনে আমাকে কি দেওয়া আছে এটা আমার খেয়াল রাখতে হবে। 5 দেওয়া আছে, 5 একটা কনস্ট্যান্ট, রাইট? আর x⁷ এটা, এটাকে আমাকে মেইনলি ইন্টিগ্রেট করতে হবে। আর ডিএক্স মানে কি, আমাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে বলতেছে, মানে এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল, এটা এটা আমাকে বুঝাইছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে যে মানে কোএফিসিয়েন্টটা আছে 5, ঠিক আছে, এটা এটা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি করি, আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটাকে বাইরে নিয়ে আসি, তাই না? ওটা কনস্ট্যান্ট থাকলে যেরকম থাকে সেই অবস্থায় থেকে যায়, এখানেও ঠিক সেম সেম ভাবেই থেকে যাবে। অর্থাৎ আমি এটাকে বাইরে নিয়ে আসতে পারবো, বাইরে নিয়ে এসে আমরা কাকে কাকে ইন্টিগ্রেট করবো, x⁷ ঠিক আছে? কারণ কনস্ট্যান্টের আসলে মানে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনোটাই হয় না, এই জন্য ওগুলা বাইরে চলে আসবে। এখন আমরা ফর্মুলা ইউজ করব
এইটা x টু দি পাওয়ার n dx। ফর্মুলা হচ্ছে এটা। সো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি x টু দি পাওয়ার 7 হলে কি হবে, x টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস 1 প্লাস একটা c দেওয়া লাগবে, যেহেতু আমরা অ্যানসার মানে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি। 5 x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমরা এই টাইপের যেগুলা এক্সারসাইজের ওগুলা করি, যেমন কোনটা করবো, 1 এর 1, এটা অনেক ইজি অবশ্য, 5x টু দি পাওয়ার 9 dx। সো এটা কিরকম হবে, অবভিয়াসলি 5 কে বাইরে আনতে হবে, x টু দি পাওয়ার 9 dx। সো ফর্মুলা অত কঠিন না, ফর্মুলা যেটা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1 প্লাস, দ্যাট মিন্স 5 x টু দি পাওয়ার 10 divided by 10 plus c, means x to the power 10 by 2 plus c। আগের মতনই তো এটা। হ্যাঁ এক্স্যাক্টলি সিম্পল। আচ্ছা তাহলে এটা, আচ্ছা এটা তুলো দাও। তুলছি। আচ্ছা এটাতে আমরা কি করতে পারি, এখানে একটু খেয়াল করো, এখানে জিনিসটাই কনফিউজিং, dx কে 6 দিয়ে ডিভাইড করি কেমনে আমরা, আসলে জিনিসটা, আসলে অঙ্কটা মিন করতেছে কি 1/6 1/6। রাইট। হ্যাঁ তো 1/6 ইজ এ কনস্ট্যান্ট, এটা অবভিয়াসলি আমি বাইরে আনবো, and this is dx। এবার শুধুমাত্র dx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটার ফর্মুলা আমরা দেখাইছি। শুধুমাত্র dx কে ডিফারেন্সিয়েট করা মানে কি, মানে এখানে জাস্ট 1 কে ডিফারেন্সিয়েট করার মতো, সরি আমি ডিফারেন্সিয়েট বলছি, x plus c। ইন্টিগ্রেট। হ্যাঁ তাহলে এখানে যদি আমি শুধুমাত্র 1 কে ইন্টিগ্রেট করি তাহলে x প্লাস c আসবে, তাহলে জিনিসটা হবে 1/6 x প্লাস c, শেষ। এটা ডিরেক্ট ফর্মুলা। আর 1 এর 3 নাম্বারটা কি হবে, এখানে কিন্তু একটু দাঁড়াও তুলে মানে নি। ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভেরিয়েবলটা টি হয়ে গেছে এক্স এর জায়গায়, e plus c। বাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ যদি এখানে ডিএক্স থাকতো, মানে এক্স যদি ভেরিয়েবল থাকতো তাহলে এক্স প্লাস সি হইতো, এখানে যেহেতু টি ভেরিয়েবল তাহলে এখানে কি আসবে, টি প্লাস সি, সিম্পল ফর্মুলা যেটা ছিল। আমরা এরপর এক্সাম্পল 2 তে যাই না। হ্যাঁ এখানে আমাকে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এ বি সি এগুলো কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট, এটা বুঝতে হবে। অবভিয়াসলি কনস্ট্যান্ট তাই না, আমরা তো এক্স ওয়াই এগুলাকেই ভেরিয়েবল হিসেবে ধরি বা জেড, বাট এখানে কিন্তু শুধুমাত্র এক্স ই ভেরিয়েবল, কারণ ডিএক্স এখানে দেওয়াই আছে, ডিএক্স কথাটার মানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই এক্স গুলার সাথে যারা আছে সবাই কনস্ট্যান্ট মানে কোএফিসিয়েন্ট, তাহলে আমরা কোএফিসিয়েন্ট গুলাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। এবং আমাদের যখন এরকম ডিফারেন্স মানে ইন্টিগ্রেশনের যেরকম, মানে আমাদের ডিফারেন্সিয়েশনে মনে আছে প্রত্যেকটা
টার্মকে আমরা আলাদা আলাদা নিয়ে ডিফারেন্সিয়েট করতে পারতাম, তাই না? যেমন আমি যদি মনে করাই দিই, ধরো ddx অফ ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আমি জিনিসটাকে কি করতাম, এক্স স্কোয়ার কে আলাদা ডিফারেন্সিয়েট করতাম প্লাস এক্স কিউব কে আলাদা ডিফারেন্সিয়েট করতাম, দেন আমার অ্যান্সার আসতো যেটা 2x প্লাস 3x স্কয়ার, রাইট? এটা এরকম করতাম। তো এইখানেও আমরা একই কাজই করতে পারবো, মানে আমরা আমরা অ্যাকচুয়ালি এখানেও প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা নিয়ে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে কিভাবে করতে পারি, ax কিউব কে আলাদা করব, bx স্কয়ার কে আলাদা ইন্টিগ্রেট করব, cx কে আলাদা ইন্টিগ্রেট করব, সিম্পল। তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমরা যখন ইনিশিয়ালি শুরু করতেছি আমরা আলাদা করে করতেছি, বাট আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেলে দেন আমরা হয়তো এই লাইনটা, মাঝখানের লাইনটা স্কিপ করলেও থার্ড লাইনে চলে আসতে পারি, কোনো সমস্যা নেই। ডিরেক্টলি করলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এ কে অবশ্যই বাইরে আনা লাগবে, মানে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে অবশ্যই বাইরে আনা লাগবে। এখানে এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করব, তাহলে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলাটা কি একটু আবার লিখি। এটা এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, ঠিক আছে? আর আচ্ছা, ভালো কথা, আমরা যখন সবগুলা মানে পুরো অঙ্কে যখন ডিফারেন্সিয়েশন, সরি, যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে পুরো অঙ্কে, তখন আমরা প্লাস সি লাস্টে দিব। মানে এরকম না যে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষেই প্লাস সি দিতে হবে। পুরা অঙ্কটা একটা ইন্টিগ্রেশন, রাইট? আমরা এটাকে ডিভাইড করছি এখানে, সো আমরা পুরা অঙ্কের লাস্টে জাস্ট একটা প্লাস সি দিলেই এনাফ। আমাদের 100 বার প্লাস সি দেওয়ার দরকার নেই, লাস্টেই দিয়ে একবার প্লাস সি দিয়ে দিই। হঠাৎ করে প্লাস সি একটা আনলে পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বুঝলাম না। হঠাৎ করে কিভাবে প্লাস সি আনবো? প্রথম থেকে করতে হবে না? না না, আমি বলতেছি যে মানে আচ্ছা তুমি অঙ্কটা আগে তারা শেষ করি। এ- আচ্ছা, এখানে আহ, এখানে ফর্মুলা অ্যাপ্লাই নিয়ে তো কোনো প্রবলেম নেই, তাই না? তো এখানে না। আলাদা মানে জিনিসগুলোকে আলাদা করাটা কি প্রবলেম? না। তাহলে আলাদা তুমি করবা। এখন আলাদা করার পরে আমি যেটা just বললাম সেটা হচ্ছে যে আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে জাস্ট তুমি লাস্টে প্লাস সি করবা, এটা বলছে আর কিছু না। মানে তোমার এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন, তো প্রত্যেকটা ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে এতবার প্লাস সি লিখার দরকার নেই, একবার প্লাস সি লিখলেই হবে। আমি জাস্ট ওইটা বলছি। আচ্ছা, এখানে আমি প্লাস সি লিখি না, আমি প্লাস কনস্ট্যান্ট লিখছি। এটার কারণ আছে, এখানে অলরেডি একটা সি আছে, হ্যাঁ। তো আমি আরেকবার সি দিলে জিনিসটা তো সেম হয়ে গেল। এখানে তুমি কনস্ট্যান্টটাকে অন্য কিছুও ধরতে পারো, কোনো সমস্যা নাই। এটা কোনো নিয়ম নাই যে কনস্ট্যান্টটাকে সি ধরতে হবে, তুমি ইচ্ছা করলে এটাকে অন্য একটা কনস্ট্যান্ট ধরো পি ধরলা, ঠিক আছে? আর ব্র্যাকেটে তুমি লিখে দিতে পারো যে পি ইজ এ কনস্ট্যান্ট, এটা তুমি ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে তুমি এই জিনিসগুলোকে সাজাও, এ এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস বি এক্স কিউব বাই 3 প্লাস সি এক্স স্কোয়ার বাই 2 প্লাস পি, এটাই হচ্ছে অ্যান্সার। পিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। হুম। ব্যাপারটা হচ্ছে যদি আমার কোয়েশ্চেনে কখনো মানে মানে সি থাকে, ঠিক আছে, তাহলে তো আমি বাইরে থেকে প্লাস সি আমি ধরে নিতে পারবো না, তাই না? ধরো তোমার নর্মালি আমরা যেটা করি আর কি, আমরা যখন কোন একটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড তিনোটাই থাকে, তাহলে আমি তো মানে এই অঙ্কের ভিতরে এক্স ওয়াই জেড
কেউ অন্য কিছু ধরতে পারি না, তাই না? ধরে নেই না অন্য কিছু। এই জন্য এখানে আমরা কনস্ট্যান্টটাকে সি ধরি বললে এখানে একটা অলরেডি বাইরে থেকে একটা মানে কোয়েশ্চেনে একটা সি আছে, আমরা তো বাইরে থেকে আবার সি আনবো না, এই জন্য আমি কনস্ট্যান্টটাকে পি ধরছি। That's it. দেখো ওরা কোয়েশ্চেনে এটাকে সি ওয়ান ধরছে, কনস্ট্যান্টটাকে ধরতেই পারে। আচ্ছা আমরা এর পরের অঙ্কটাতে যাই। সো এরপর আমরা করবো এক্সাম্পল। এক্সাম্পল 3 করার আগে আমরা এক্সারসাইজের দুই একটা ম্যাথ দেখতে পারি। যেমন 1 এর 5 হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। সো এটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ডিএক্স, তাই না? তাহলে এটাকে ইজিলি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় নেওয়া যায়। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় নিলে কি হবে? এক্স টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 divided by minus 4 plus 1 plus c. That means x to the power minus 3 divided by minus 3 plus c. এই এটাকে আমরা সাজায়ও লিখতে পারি মাইনাস 1 বাই 3x কিউব প্লাস c। ওকে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা এর পরেরটা যাই। হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পল 3 টা আবার করি। এখানেও আমরা দুইটা জিনিসকে আলাদা ভাবে সাজায় মানে ভাগ করে নিতে পারি। অর্থাৎ 3 cos x থেকে আলাদা রাখতে পারি, আর 5 sec স্কয়ার ডিএক্স এটাকে আলাদা রাখতে পারি। তাহলে এখন আমাদের জিনিসটা করতে সহজ হবে। আর সরি 3 টাকে আমি বের করে নিয়ে আসতে পারি আগেই। তাহলে এখানে cos x কে ইন্টিগ্রেট করলে কত